আমাদের আজকের আলোচ্য বিষয় ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের গঠন, ক্রিয়াপদকে বাংলায় আমরা যা পাই সেটা হচ্ছে ধাতু এবং ক্রিয়া বিভক্তি। যেমন আমি যদি বলি পর, পর হচ্ছে একটি ধাতু এবং এর সাথে ছে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে হয়েছে পরছে, যা একটা ক্রিয়া, অর্থাৎ যে পদ দ্বারা যে কোনো কাজ বোঝায় সেটি হচ্ছে ক্রিয়াপদ। এবং ক্রিয়াপদের গঠন হচ্ছে ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি। তো এখন আমরা শিখব ক্রিয়াপদের প্রকারভেদ। ক্রিয়াপদ মূলত দুই প্রকার, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এই দুইটা প্রকারভেদ ছাড়াও আরও 8 প্রকার ক্রিয়াপদ রয়েছে, তাও আমরা শিখব। তো সর্বপ্রথম এই দুইটা আমরা শিখি। সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না, অর্থাৎ কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যায়। উদাহরণগুলো যদি আমরা দেখি, গরু মাঠে ঘাস খায় বা ঘাস খাচ্ছে, এটা দিয়ে কিন্তু আমরা মনের ভাব সম্পূর্ণ বুঝতে পারছি যে গরু মাঠে ঘাস খাচ্ছে, অর্থাৎ অথবা ছেলেরা খেলা করছে। আমি ভাত খাই, এখানে কিন্তু কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা থাকছে না, সুতরাং এটা সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়াতে আমরা যেটা জানি, যে ক্রিয়াপদে মানে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে না, কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যাবে। যেমন এখানে যেটা উদাহরণ দেয়া আছে, আমরা বিকালে খেলতে, তো খেলতে এরপর কি আমাদের মনের কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে যে খেলতে এরপরে কি হয়েছিল, সুতরাং এই খেলতে ক্রিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অথবা আমি যদি বলি আমি ভাত খেতে খেতে, খেতে খেতে এরপর কি হয়েছে, সো খেতে খেতেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপর আমরা ওই 8টি প্রকারভেদের মধ্যে প্রথম 4টা প্রকারভেদ যদি একটু দেখি, এগুলো হচ্ছে কর্ম সংক্রান্ত। যেমন দেখেন, প্রথমটা সকর্মক, দ্বিতীয়টা হচ্ছে অকর্মক। তো ফার্স্টে আমরা জানবো কর্মপদ জিনিসটা কি বা অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে ভার্বকে আমরা যদি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, বাবা বই পড়ে, এখানে ক্রিয়া কোনটা, কোনটা দ্বারা কাজ বোঝাচ্ছে, পড়ে। তাহলে আমি যদি পড়েকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি প্রথম দিয়ে প্রশ্ন করি কি পড়ে, উত্তর কি আসে আমাদের, বই পড়ে। সো এই বই হচ্ছে আমাদের কর্ম বা অবজেক্ট। সুতরাং এই বাক্যের মধ্যে কর্ম কি আছে, বই। তাহলে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে বাক্যে কর্ম উপস্থিত থাকে সে বাক্যের ক্রিয়াটা হবে সকর্মক ক্রিয়া। এবং আমরা যদি আরেকটা বাক্য লিখি, মেয়েটি হাসে, এই হাসেকে যদি আমরা বলি কি হাসে, উত্তর কিন্তু আসে না। এবং আমি যদি বলি কাকে হাসে, তাও কিন্তু বাক্যের মধ্যে কোনো উত্তর পাওয়া যায় না। সুতরাং এই বাক্যে কোনো কর্ম নেই, সো এই হাসে হচ্ছে অকর্মক ক্রিয়া। সো আবার যদি রিপিট করি, যে বাক্যে কর্ম থাকে আর সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া, যে বাক্যে কর্ম থাকবে না সেই ক্রিয়াটি হচ্ছে অকর্মক ক্রিয়া। তো কর্ম থাকা বা অবজেক্ট থাকা না থাকা এটা বুঝবো কিভাবে, বাক্যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। যদি উত্তর থাকে বাক্যের মধ্যে, সেখানে বোঝা যাবে যে সেটা কর্ম আছে, সুতরাং ওই ক্রিয়াটা হবে সকর্মক, আর যদি না থাকে হবে অকর্মক। এখন আরেকটা জিনিস আমরা দেখব যে বারকে আমরা জানি দুইটা দিয়ে প্রশ্ন করা যায় কর্ম খোঁজার জন্য, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সে উত্তরটা কিন্তু বস্তু আসবে, আর এই বস্তুটা হবে আমাদের
মুখ্য কর্ম, মুখ্য কর্ম। এবং ভার্বকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা আসবে সেটা কিন্তু উত্তরটা আসবে ব্যক্তি, আর এটাকে বলা হয় গৌণ কর্ম। তো এমন একটা বাক্য দেখব যেখানে দুইটা উত্তরই থাকে। যদি এরকম বলি, স্যার আমাকে একটি বই দিয়েছেন। স্যার আমাকে একটি কি দিয়েছেন? বই দিয়েছেন। এখন এই দিয়েছেন হচ্ছে এখানে ভার্ব বা ক্রিয়া। এই ভার্বকে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি, স্যার আমাকে একটি কি দিয়েছেন, উত্তর কি আসে? বই। সুতরাং কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই, এই উত্তরটা কি? আমাদের বস্তু, এবং এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম। এবং আমি যদি কাকে দিয়ে প্রশ্ন করেছি, স্যার আমাদের মানে কাকে বই দিয়েছেন, উত্তর কি আসে? আমাকে। এই আমাকে হচ্ছে গৌণ কর্ম। তো আমরা দেখতে পাচ্ছি একটি বাক্যে দুইটি কর্ম রয়েছে, মুখ্য কর্মও রয়েছে, গৌণ কর্মও রয়েছে। তো যে বাক্যে একই সাথে দুইটি কর্ম বিদ্যমান থাকে, সে বাক্যের ক্রিয়াটাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। তো আমাদের 3 নম্বর ক্রিয়াটাও জানা হয়ে গেল, যে একটি বাক্যে যদি দুই ধরনের কর্মই উপস্থিত থাকে, সে বাক্যের ক্রিয়াটা হবে দ্বিকর্ম ক্রিয়া। তো এখন আমরা দেখব সমধাতুজ কর্মের ক্রিয়া। এটা খুবই সহজ। যে বাক্যের ক্রিয়া এবং কর্ম দুইটা একই রকমের হয়, সেটা হচ্ছে সমধাতুজ কর্মের ক্রিয়া। তো আমরা এগুলো যদি একটু মুছে ফেলি, যেমন উদাহরণটা যদি এরকম হয়, মানে এরকম হতে পারে যে খুব ভালো একটি ঘুমিয়েছি। এখানে ঘুমিয়েছি হচ্ছে ক্রিয়া, ঘুম হচ্ছে কর্ম, দুইটা কিন্তু একই রকমের, ঘুমিয়েছি। সুতরাং এটা সমধাতুজ ক্রিয়া। আরও যদি উদাহরণ দেই, যেমন আর মায়া কান্না কেদনা। এখানে কেদনা হচ্ছে ক্রিয়া, কি কেদনা? মায়া কান্নায়। কান্না কেদো একই জিনিস, সুতরাং এটা সমধাতুজ ক্রিয়া। আবার যদি বলি, অনেকে বলে এমন সুখের মরণ কে মরতে পারে, যদিও মরণ কখনো সুখের না। তো যদি বলি এমন সুখের মরণ কে মরতে পারে, সো মরণ, মরতে পারা দুইটাই একই টাইপের জিনিস, সুতরাং এটা হবে সমধাতুজ কর্মের ক্রিয়া। আশা করি এই 6টি ক্রিয়ার প্রকারভেদ আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো বাকি 4টা ক্রিয়া আমরা এখন দেখব। তো বাকি 4টি ক্রিয়ার মধ্যে আমরা প্রথমটা যদি দেখি, নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়া, তো এটাকে যদি আমরা বুঝি, যেগুলো সবসময় বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়, নর্মালি বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়, বাট ওইগুলো থেকে আমরা ক্রিয়ার সৃষ্টি করি। যেমন আমি যদি বলি ছাপা, এটা একটা বিশেষ্য পদ। এখান থেকে যদি আমি বলি আমার ভাই বইটি ছেপেছে, ছাপা থেকে তৈরি হয়েছে। আবার এরকম যদি বলি টক হচ্ছে একটা বিশেষ্য পদ। তরকারি বাসি হলে টকে, টক থেকে টকে হয়েছে, সো এটা নাম ধাতুর ক্রিয়া। আবার যদি বলি ফোঁস, এই ফোঁস থেকে যদি বলি সাপটি ফোঁসাচ্ছে বা অজগরটি ফোঁসাচ্ছে। আবার
একটা ধনাত্মক অব্যয়ের যদি কথা বলি, বিশেষ্যর পরিবর্তে ধনাত্মক অব্যয়গুলো হয়, যেমন কন কন। কন কন হচ্ছে একটি ধনাত্মক অব্যয়। যেমন ছেলেটি দাঁত ব্যথায় কন কনাচ্ছে, আমি লিখলাম না ছেলেটি দাঁত ব্যথায় কন কনাচ্ছে। সো কন কন থেকে কন কনাচ্ছে, বা ফোঁস থেকে অজগরটি ফোঁসাচ্ছে। আর এর আগে লিখলাম ছাপা, ছাপা থেকে ছেপেছে, টক থেকে টকে। এগুলো হচ্ছে নাম ধাতু ক্রিয়া, অর্থাৎ বিশেষ্য পদ এবং ধনাত্মক অব্যয় যদি কখনো ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় সেটা হবে নাম ধাতুর ক্রিয়া। এখন আমরা দেখব প্রযোজক ক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখা যায় ক্রিয়া থেকে প্রশ্ন আসলে বেশিরভাগই এই প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, এই তিনটা থেকে বেশিরভাগ আসতে দেখা যায়। তো প্রযোজক ক্রিয়ার আরেক নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। নিযন্ত ক্রিয়া, তো এটা কি? এটা হচ্ছে একজন আরেকজনকে দিয়ে কাজটি করবে, মানে আমি কাজটি করব আরেকজনকে দিয়ে। যেমন উদাহরণ দুইটা যদি আমি উদাহরণ দেই, প্রথম উদাহরণটি যদি এরকম দেই, সাপুড়ে সাপ খেলাচ্ছে। কে খেলাচ্ছে? সাপুড়ে। কাকে দিয়ে খেলাচ্ছে? সাপ দিয়ে। এখানে সাপুড়ে নিজে কিন্তু খেলছে না, খেলছে কিন্তু সাপ, কিন্তু এই খেলাটা খেলাচ্ছে হচ্ছে সাপুড়ে। সো এখানে দুইটা কর্তা, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে সাপুড়ে। তো যে কাজটা করাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যাকে যে কাজটি করছে, মানে যে কাজটা করছে মূলত সে হচ্ছে প্রযোজ্য, প্রযোজ্য এটা হবে না, কর্তা। তাহলে সাপ হচ্ছে প্রযোজ্য কর্তা, আর যে করাচ্ছে সাপুড়ে সে হলো প্রযোজক কর্তা। আর খেলছে, এটা খেলাচ্ছে, তো এটা বোঝাই যাচ্ছে যে এটা প্রযোজক ক্রিয়া। এই উদাহরণ যদি আরেকটা দেই, যেমন কি হতে পারে, আচ্ছা, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছে এটা তো ক্রিয়া। এখানে মূলত মা কিন্তু দেখছে না, দেখছে কে? শিশু, কারণ মা দেখাচ্ছে। তাহলে এই কাজটা করতেছে শিশু, কিন্তু করাচ্ছে কে? মা। এই মা হচ্ছে প্রযোজককর্তা, আর যে কাজটি করতেছে, মানে যে চারটি দেখতেছে সে হচ্ছে শিশু। শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। সো কোনো বাক্যে যদি একজন কাজ আরেকজনকে দিয়ে করাচ্ছে এরকম হয়, সেই ক্রিয়াটা হবে প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া। এখন আমরা যে দুইটা দেখব, যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ। এই দুটা নিয়েই হচ্ছে সব থেকে বেশি প্রশ্ন আসে এবং গোলমাল সৃষ্টি হয়। যৌগিক ক্রিয়া হচ্ছে দুটি ক্রিয়া যুক্ত হয়ে একটি দ্বিপদ ক্রিয়া। যেমন দুইটা ক্রিয়ার মধ্যে একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং আরেকটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন শুরুতেই পড়েছিলাম, সমাপিকা হচ্ছে যে ক্রিয়া দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়, এবং অসমাপিকা হচ্ছে যেটা দিয়ে মনের ভাব প্রকাশ পায় না এবং কোনো কিছু শুনতে আকাঙ্ক্ষা সৃষ্টি করে। যেমন আমি যদি বলি আমি বইটি পড়ে, তো এই পড়ে হচ্ছে ক্রিয়া, কিন্তু এখানে কিন্তু একটা শোনার ইচ্ছা কাজ করে। আমি বইটি পড়ে, তারপর কি? সো আমি যদি বলি আমি বইটি পড়ে ঘুমাবো, এখানে ঘুমাবো একটা ক্রিয়া, পড়ে একটা ক্রিয়া। প্রথমটা হচ্ছে অসমাপিকা এবং পরেরটা হচ্ছে সমাপিকা, দুইটা ক্রিয়া একসাথে, সমাপিকা এবং অসমাপিকা। সো এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, এই দুইটা একত্রে হচ্ছে যৌগিক ক্রিয়া। আবার যদি এমন বলি, কি বলা যায়, এখন
যেতে পারো। আমি যদি পারোটা না বলি, এখন যেতে, যেতে কি তারপর? সো এই যেতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ এটা দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না। এখন যেতে পারো, এই যেতে এবং পারো এই দুই ক্রিয়া একত্রিত হয়ে তৈরি হয়েছে যৌগিক ক্রিয়া। সো যৌগিক ক্রিয়া আমরা দেখলাম, একটা সমাপিকা এবং একটা অসমাপিকা। এখন মিশ্র ক্রিয়া কি? মিশ্র ক্রিয়া হচ্ছে বিশেষ্য, বিশেষণ, অনুকার এই তিনটা পদের সাথে যখন ক্রিয়াপদ যুক্ত হবে, অর্থাৎ এইখানে ক্রিয়া না কিন্তু এগুলোর সাথে থাকবে একটি ক্রিয়া, তাহলে এই দুইটাকে একত্রিত বলা হয় মিশ্র ক্রিয়া। যেমন আমি যদি বলি সাবধান, সাবধান এটা একটা বিশেষ্য, এর সাথে যদি বলি হও, যদি বলি এখন সাবধান হও, তাহলে এই যে সাবধান হও, হও দ্বারা কিন্তু এমনিতে কিছু বোঝা যাচ্ছে না, যদি হওয়ের সাথে সাবধান যুক্ত করি তখন বোঝা যায় সাবধান হও। এই দুইটা মানে হও হচ্ছে ক্রিয়া, সাবধান হচ্ছে বিশেষ্য, তাহলে এই দুইটা একত্রিত হচ্ছে মিশ্র ক্রিয়া। তো মিশ্র ক্রিয়ার আরো উদাহরণ যদি আমরা দেখি, আমরা যদি বলি তাজমহল দর্শন করলাম, এখানে মূল ক্রিয়া কিন্তু করলাম, কি করলাম? দর্শন করলাম, তাজমহল দর্শন করলাম। সো এই দুইটা একত্রিত হচ্ছে মিশ্র ক্রিয়া। আবার যদি বলি মাথা ঝিমঝিম করছে, তাহলে ঝিমঝিম করছে, শুধু করছে দ্বারা কিন্তু কিছু বোঝা যায় না, করছে হচ্ছে ক্রিয়া যদিও, তাহলে ঝিমঝিম করছে এই দুইটা একত্রিত হচ্ছে মিশ্র ক্রিয়া। তো আমরা যদি একটু রিভিউ করি, আজকে আমরা ক্রিয়া সম্পর্কে যা যা পড়লাম জাস্ট 2 মিনিটে একটু রিভিউ করব। তো ক্রিয়াপদ হচ্ছে, একটু খেয়াল করবেন, ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কাজ বোঝাবে সেটাই হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদকে ভাঙলে পাই ধাতু এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ মূলত দুই প্রকার, সমাপিকা, অসমাপিকা। সমাপিকা হচ্ছে যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, অসমাপিকা হচ্ছে যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না, অর্থাৎ শোনার আগ্রহ জন্মায়। এখন 8টি ক্রিয়াপদের প্রকারভেদের প্রথম 4টি প্রকারভেদ কর্ম সংক্রান্ত। ফার্স্টে আমরা জানবো কর্মপদ বা অবজেক্ট, কিভাবে আমরা খুঁজব। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মপদ পাই, অর্থাৎ একটি বাক্যের ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি আমরা অবজেক্ট পাই। যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে তাহলে সেই ক্রিয়াটাকে বলবো সকর্মক ক্রিয়া, আর যদি বাক্যে অবজেক্ট না থাকে তাহলে সেই ক্রিয়াটাকে বলবো অকর্মক ক্রিয়া। এবং বাক্যে যদি 2টি অবজেক্টই থাকে, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট, এই দুইটাই যদি থাকে সেই ক্রিয়াটাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া। এবং সমধাতুজ কর্মের ক্রিয়া, যদি বাক্যের কর্ম এবং ক্রিয়া দুইটাই একই টাইপের হয়, যেমন উদাহরণ দিয়েছিলাম খুব ভালো একটি ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি, তো ঘুম ঘুমিয়েছি দুইটা একই টাইপের, সো এখানে সমধাতুজ কর্মের ক্রিয়া। তারপর আমরা দেখেছি নামধাতুর ক্রিয়া। নামধাতুর ক্রিয়া হচ্ছে বিশেষ্য কিন্তু সেটা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। আর প্রযোজক বা নিযন্তর ক্রিয়া, একজন ব্যক্তি আরেকজনকে দিয়ে যদি কোনো কাজ করায় সেক্ষেত্রে সেই ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন বলেছিলাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে যে কাজটি করাচ্ছে সে হচ্ছে প্রযোজক ক্রিয়া, প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে করাচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। এরপর যৌগিক ক্রিয়া, যদি 2টা ক্রিয়া একত্রিত হয়ে কোনো ক্রিয়া গঠন করে, কিন্তু অবশ্যই শর্ত হচ্ছে
দুইটার মধ্যে প্রথমটা হবে অসমাপিকা, শেষেরটা হবে সমাপিকা। এরপর আমরা শিখেছি মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়ার দুইটা কিন্তু ক্রিয়া না, মূলত শেষেরটা হচ্ছে ক্রিয়াপদ এবং এর আগেরটা বিশেষ্য, বিশেষণ বা অনুকার। এই দুইটা মিলে যদি ক্রিয়া বোঝায় সেটা হবে মিশ্র ক্রিয়া। যেমন এখন সাবধান হও, তাজমহল দর্শন করলাম, এসব। সুতরাং আজকে আমরা ক্রিয়াপদের যা যা আছে সবই শিখেছি। আশা করছি এখন আপনারা চাকরির পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্রিয়াপদ থেকে প্রশ্নের উত্তর করতে পারবেন। তো সম্পূর্ণ ক্লাসটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরও শিক্ষামূলক ক্লাস পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।